সংলাপে যারা গিয়েছেন তারা এই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের প্রশ্নটি তুলেন। আর বিএনপির ব্যাপারে যেটি বলা হয়েছে আমি এটার সঙ্গে একটু ভিন্নমত পোষণ করি। সেটা হচ্ছে বিএনপি আসলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে না। এই ব্যাপারটি আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব তারেক রহমান বারবার এটা ক্লিয়ার করেছেন এবং বলেছেন যে আমরা সময় দিতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিব এবং কোনোভাবেই এই ডক্টর ইউনূস স্যারকে আমরা ব্যর্থ হতে দিব না। উনি যদি ব্যর্থ হন, ব্যর্থ হবে বাংলাদেশ এবং আমাদের আন্দোলন ব্যর্থ হবে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন ব্যাহত হবে বা বিফল হবে। এখন আসলে আপনাদের সঙ্গে বা জনগণের সঙ্গে বিএনপির মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? বিএনপি বলেছে আমরা যৌক্তিক সময় দেব এবং তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিব, আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি। হ্যাঁ, এখন 2030 সালে নির্বাচন হবে, না হলে 26 সালে হবে, না হলে 27 সালে হবে। অর্থাৎ সংস্কারটা কবে নাগাদ, কতদিন লাগবে আর ইলেকশনটা কবে নাগাদ হবে, সেই রকম আমরা একটা টার্গেট চেয়েছি এবং সংলাপীয়। এখানে আমরা যে সংলাপ, আমরা যে নির্বাচন তড়িঘড়ি করছি, আসলে বিষয়টা সেটা নয়। একটা রাজনৈতিক দলের বা একটা সরকার পরিচালনার ক্ষেত্রে প্রতিটা কাজের ক্ষেত্রে আমার মনে হয় একটা টার্গেট থাকা ভালো। এখন টার্গেট বিহীন আপনি দৌড়াবেন, আপনি কত মিটার দৌড়াবেন? আপনি টার্গেট তো ফিল আপ করতে হবে। আপনি তো এমন না যে একেবারে ইউরোপ থেকে আফ্রিকা দৌড়ে চলে যাবেন, সেটা না। এখন ধরেন এই যে সংস্কারের বিষয়টা, সংস্কারেরও একটা গাইডলাইন থাকা দরকার। কি কি করব? সব যদি আমি লং প্রজেক্ট হাতে নিয়ে বসে থাকি, তাহলে রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার কি করবে? এখন বিশ্বের অর্থনৈতিক যে স্টেক হোল্ডার আছে, ইকোনমিক যে পার্টনার আছে, উন্নয়ন সহযোগী যারা আছে, এবং এই যে আমি কিছু ব্যবসা নিয়ে এর মধ্যে কাজ করছিলাম রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি, কিন্তু বিদেশি যত ইনভেস্টর আছে, বিনিয়োগকারী আছে, তাদের কথা হচ্ছে বাংলাদেশে এই বিনিয়োগটা খুবই দরকার, কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা করব না, আমরা স্থায়ী সরকার চাই। এখন তাহলে কি করতে হবে? এটা আমাদের শকত ভাই আরো ভালো ব্যাখ্যা দিতে পারবে যে অর্থনৈতিক পার্টনাররা বা বিনিয়োগকারীরা সবসময় পার্মানেন্ট সরকার চায়। এই যে স্বৈরাচারী সরকারের সঙ্গে অনেক বিদেশিরা ব্যবসা করেছে এবং অনেক বিনিয়োগ করেছে এবং আমাদের উন্নয়নে টাকা দিয়েছে, এবং চায়না, আমরা অনেকেই চায়নার উপর ক্ষুব্ধ ছিলাম কেন তারা এই স্বৈরাচারের সঙ্গে বিনিয়োগে আসছে। কারণ তারা চায় যে স্থায়ীভাবে যে সরকারই থাকুক তারা বিনিয়োগ করতে চায়। এখন দেখেন আমাদের সুশাসন বলেন, গণতন্ত্র, 52 বছরে কোন রাজনৈতিক দল সংস্কার করেনি। আসলে 52 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব কোন রাজনৈতিক দল সংস্কার, সিম্পলি আপনাকে একটা কথা বলি যে 1/11 পরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সংস্কার। সংস্কারপন্থীদের সাথে মূল ধারার দ্বন্দ্ব। সংস্কার এই শব্দটির বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দল ভয় পায়। এটি হচ্ছে সবচেয়ে সমস্যা, যার কারণে 52 বছরে আমাদের কোনো কিছুর পরিবর্তন ঘটেনি। আমরা কি এই যে বললাম 1,500 মানুষ হত্যা কাণ্ডের শিকার হয়েছে, শুধু এটার কথা বলবো কেন? আমরা বিএনপির হাজার হাজার মানে কর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, কারাবরণ করেছে, গুম হয়েছে। আমরা কি এভাবে 5 বছর পর পর এরকম করতে থাকবো, বা 10 বছর পর পর কি আমরা এরকম আত্মহত্যা দিতে থাকবো? এটাই আমাদের প্রশ্ন। সুতরাং আমি আপনার পয়েন্টে আসছি। এই সংস্কারের প্রশ্নে দেখেন, সবচেয়ে সর্বপ্রথম বাংলাদেশের সংস্কার আজ থেকে 2 বছর আগে সংস্কারের প্রশ্ন তুলেছিল বিএনপি এবং জনাব তারেক রহমান 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আসলে আমরা অনেক কিছু ভুলে যাই এবং বাংলাদেশে এত ইস্যু, এত দাবি দেওয়া, এত বিষয় সামনে আসে, আসলে 1 মাস আগে কি বলেছিলাম সেটাও আমাদের এখন মনে থাকে না। আমরা তো এই তারেক রহমানই এখন ছাত্র জনতা বা বাংলাদেশের মানুষের যে মনের কথাগুলো, সেগুলো তো আসলে তারেক রহমান ধারণ করেন
এবং সবচেয়ে জনপ্রিয় বড় গণতান্ত্রিক দলের উনি নেতা। উনি আজ থেকে 2 বছর আগে যে 31 দফা দিয়েছেন, সেই দফাগুলোর মধ্যে কিন্তু এই সংস্কারের বিষয়গুলো আছে। আমি মনে করি সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের মানুষের যেই একটা গণ আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে। এখন আপনি বলেন সুশাসন বলেন, গণতন্ত্রের স্টেবিলিটি বলেন, উন্নয়ন বলেন, আমাদের এই যে গণহত্যার বিচার বলেন, গুমের বিচার বলেন, এই টাকা পাচারের বিষয় বলেন, টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার বিষয় বলেন, এই যে দুর্বৃত্তদের, এই যে যারা হাজার হাজার কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, এদেরকে আপনি ফিরিয়ে আনতে হলে, এই টাকা আনতে হলে, এদের বিচার করতে হলে সবকিছু নির্ভর করছে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের উপর। আপনি একটা নির্বাচিত সরকার ছাড়া, আপনি একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ছাড়া আপনি কিন্তু কোনো কিছুই অর্জন করতে পারবেন না। এই উন্নয়নের গল্প, উন্নয়নের ঢাকঢোল আমরা অনেক শুনেছি এই হাসিনার মুখে। এখন আমরা দেখছি সবই হচ্ছে ফাঁকা ফানুস। এগুলো সবকিছু ফুটে গিয়েছে ওই উন্নয়নের গল্পের বেলুন, সেটা এখন আর নাই। এখন আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে একটা নির্বাচন লাগবে। দেখেন, বাংলাদেশের মানুষের সর্বপ্রথম যেই মনের মধ্যে জ্বালা, দেশের স্বাধীনতা বলেন, 70-এর গণ আন্দোলনের পরে এই স্বাধীনতা যুদ্ধের অবতারণা বলেন, সবকিছু হয়েছে ইলেকশনকে কেন্দ্র করে। 70-এর নির্বাচনে ইলেকশনের রেজাল্ট যখন ভিত্তিতে যখন ক্ষমতা হস্তান্তর করলো না, এই জাতি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলো। এখন আমরা দেখেন, এই যে আমরা যখন 8-এর নির্বাচনটা ছিল রিসেন্ট একটা নির্বাচন, একটা রিগ নির্বাচন ছিল, 2014 নির্বাচনে 153 জন বিনা ভোটে নির্বাচিত হলো, 18 সালে দিনের ভোট রাতে হলো, 24-এর নির্বাচন কেমন হলো সেটা আপনারা দেখেছেন। আমাদের প্রথম আকাঙ্ক্ষা, মানুষের হৃদয়ের রক্তকরণ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমার ভোটটা আমি দিতে পারিনি, জনগণের মৌলিক অধিকার। তাহলে আপনি বলতে চাচ্ছেন নির্বাচন আগে সংস্কার পরে, এই তো? আমি সেটা বলছি না। আমি মনে করি এই দুর্বৃত্তদেরকে, এই গণহত্যাকারীদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে আমরা যদি এই মুহূর্তে বিচারের আওতায় তত্ত্বাবধায়ক সরকার যদি না আনেন, তাহলে উনি সংস্কারও করতে পারবেন না। কারণ তারা ভারতে বসে, আশেপাশে বসে, ঘাপটি মেরে বসে, আর তারা এখন অতি বিপ্লবী হয়ে যাচ্ছে, স্বাধীনতার পক্ষের হয়ে যাচ্ছে, এবং সব জায়গায় তারা সেট হয়ে যাচ্ছে। এখন তারাই এই তত্ত্বাবধায়ক সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে সফল হতে দিবে না। এখন অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে এই ওদের বিচার এনশিওর করে, তাদেরকে গ্রেফতার করে এই সংস্কার কার্য শুরু করতে হবে। আদারওয়াইজ সংস্কারও করতে পারবেন না, নির্বাচনও করতে পারবেন না, এবং জাতির আকাঙ্ক্ষাও পূরণ করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ কামচু, আপনার শেষের লাইনগুলো ভালো ছিল।